হ্যালো বন্ধুরা, আমি রিয়া। আজকে কিন্তু থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কী কেক বানাতে চলেছি। হ্যাঁ, আজ আমি বানাবো মেকআপ থিম কেক। কীভাবে বানালাম, ক্রিম কীভাবে তৈরি করলাম, স্পঞ্জ কীভাবে তৈরি করলাম, সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। তার আগে সবাইকে স্বাগত আমার চ্যানেল ভ্যালেন্টিনোতে। প্রথমে আমরা বানাবো কেকের স্পঞ্জ। আমি যেহেতু এখানে 1 পাউন্ডের কেক বানাবো, সেই জন্য আমি 70 গ্রাম পরিমাণ এখানে ময়দা নিয়েছি। 70 গ্রাম পরিমাণ ময়দা মানে প্রায় হাফ কাপ পরিমাণ ময়দা, 240 ml কাপের। তোমরা যদি চাও তাহলে কিন্তু মেজারিং স্কেলে মেজার করে নিতে পারো, সব থেকে বেটার ওটাই হবে। হাফ টিস্পুন পরিমাণ এখানে আমি অ্যাড করেছি বেকিং পাউডার, আর নেব 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, আর 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা হচ্ছে টোটাল ড্রাই ইনগ্রিডিয়েন্টসের জিনিসের মেজারমেন্ট। এছাড়া আমি অন্য কোনো কিছু 1 পাউন্ডের কেক বানানোর ক্ষেত্রে নিই না। আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করব না, এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করব বাটার মিল্ক তৈরি করে সেই দুধ থেকে। তো সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে নেওয়া আমার হয়ে গেছে। আমি এবার ভালোভাবে হুইস্কারের সাহায্যে এটাকে আমি আরেকবার মিক্স করে নেব, যাতে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে সমস্ত কিছু একই পোর্শনে ঠিকঠাকভাবে মিশে যায়। বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার যা যা কিছু আছে। এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি, আর দুটো মাঝারি সাইজের ডিম নিয়েছি। চাইলে কিন্তু তোমরা বড় ডিম নিতে পারো, কিন্তু ছোট ডিম নিলে অবশ্যই 3টে নেবে। ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি ডিমটাকে প্রথমে বিট করে নিয়েছি 1 মিনিট মতো। তারপর 70 গ্রাম পরিমাণ ময়দা অল্প অল্প করে নিয়ে ডিমের মধ্যে দিয়ে আমি এটাকে বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা একটা ক্রিমি একটা মিক্সচারে পরিণত হচ্ছে। আসলে ডিম আর চিনি যখনই আমরা লো স্পিডে বিট করব বেশ কিছুক্ষণ ধরে, এটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে যাবে, ফুলে একদমই ক্রিমের মতো হয়ে যায়। আর এতটাই ক্রিমি টাইট হয়ে যায় যে এটা দিয়ে যদি কোনো লেটার লেখা হয়, সেটা কিন্তু ক্রিমের উপরে বোঝা যায়। আর সেটা মেলাতেও ক্রিমের মধ্যে অনেকটাই সময় লাগে। এটাকে আসলে আমরা ডিমের মেরাং বলে থাকি। তো এটা দিয়ে বিভিন্ন ধরনের কুকিজও বানানো হয়ে থাকে। আমি এবার এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ বাটারস্কচ এসেন্স নিয়ে নিচ্ছি। বাটারস্কচ এসেন্সের সাথে আমি এখানে 1/4 কাপ পরিমাণ বাটার মিল্ক নিচ্ছি। বাটার মিল্কটা স্কিপ করে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ দুধ অথবা 1/4 কাপ পরিমাণ দুধও ব্যবহার করা যেতে পারে। তবে ভিনিগার যদি অল্প একটু অ্যাড করা যায়, কেকের টেক্সচার অনেকটাই বেশি জালি পড়ে। মাত্র 1 টেবিল স্পুন পরিমাণ আমি কিন্তু এখানে দিয়ে দিলাম হোয়াইট অয়েল। ঠিক আছে? 1 টেবিল চামচ তেলে কিন্তু এরকম সুন্দর ময়েস কেক কিন্তু তৈরি হবে এই রেসিপিটা ফলো করলে। আমি এটাকে আবার একদম লো স্পিডে 15 সেকেন্ডের মতো চালিয়ে নিচ্ছি। চালিয়ে ভালোভাবে এসেন্স, দুধ আর যে বাটার মিল্ক আছে আমি ডিমের বেলানের মধ্যে দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমার যে বিটাটা আছে সেই বিটারের কাঁটাগুলো খুলে আমি এবার ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে রাখবো। কারণ আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আছে আমি এগুলোকে ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেবো একদম লাম্প ফ্রি ভাবে। তো আমার যে ওটিজি আছে 36 লিটারের, সেটাকে আমি প্রিহিট হতে দিয়ে দিয়েছি। আর 6 ইঞ্চের প্যানে আমার সমস্ত ব্যাটারটাকে ট্রান্সফার করে দিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটসের জন্য 150 ডিগ্রি সেন্টিগ্রেডে বেক হতে দিয়ে দেবো। 30 মিনিটসে এই বেকটা কমপ্লিট হয়ে যায়। তোমরা যদি গ্যাসে করো সেটাও কিন্তু পসিবল। ওটিজি বা মাইক্রোওভেন সমস্ত কিছুতেই হবে। অবশ্যই সেটা নির্ভর করবে বাড়িতে কোন মিডিয়ামটা অ্যাভেলেবেল আছে। তো আমি কেকটা যতক্ষণে এটা বেক হবে আমি এর ক্রিমটা তৈরি করে নেব। আমি এখানে ট্রপোলাইটের ক্রিম ইউজ করছি, আর নেব এখানে 200 আর অল্প একটু ml মতো কেক, মানে 1 কাপ পরিমাণ ক্রিম নিলেই এখানে কিন্তু যথেষ্ট 1 পাউন্ড কেক করার জন্য। তো ক্রিমের কনসিস্টেন্সিটা লিকুইড ফর্মে আছে, কারণ যদি একদম ঠান্ডা হয়ে থাকে তাহলে ক্রিম বিট করলে সেটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যেতে পারে। আর যদি গরম থাকে তাহলে কিন্তু ক্রিমে কখনোই একটা যে টাইট ভাব আছে সেটা কিন্তু আসবে না। ক্রিমটা একটু মেল্টি লাগবে ভালোভাবে বিট করার পরে। কারণ বিট করতে, করতে ক্রিম আবার মেল্ট হয়ে যাবে। তাই এটাকে সঠিকভাবে রাখার কিছু পদ্ধতি আছে, সেগুলো আমি আমার অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এবার আমার যে ক্রিমটা আছে সেটা রেডি হয়ে গেছে। তো আমি এবার আমার যে বেসটা আছে, দেখতেই পাচ্ছ কেক স্পঞ্জটা, সেটা কতটা ফ্লাফি হয়েছে, কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। জাস্ট একটা গোল্ডেন কেক। দারুণ লাগছিল দেখতে, আর গন্ধটাও অসম্ভব সুন্দর ছিল। তো আমি এই কেকের উপরে যে লেয়ারটা আছে সেটাকে প্রথমে যে আমার ব্রেড নাইফ আছে ভালোভাবে ওটাকে দিয়ে সরিয়ে নেব। এটা ভীষণই সফট, কারণ আমি কেকটা বেক করার পর সিলিকন আমার যে ম্যাট আছে সেটা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে উপরের লেয়ারটা একদম নরম হয়ে যায়। গরম থাকাকালীন এটা যদি আমরা ঢেকে রাখি তাহলে কিন্তু কেক অনেকটাই সফট হয়। আর আমি এই কেকটাকে কিন্তু 2টো লেয়ারে কাটবো। প্রয়োজন অনুযায়ী কিন্তু এটা 3টে লেয়ারে কাটা যেতে পারে, কিন্তু 2টো লেয়ারে কাটলে ক্রিম আর যে কেকের লেয়ার আছে সেটা পারফেক্টলি তৈরি করা যায় যদি 7 ইঞ্চের মোল্ডে এটা বেক কেকের করা স্পঞ্জটা হয়। কতটা সফট হয়েছে সেটা কিন্তু সবাই দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এবার এটাকে করব আইসিং। নিয়েছি এখানে আমি 10 ইঞ্চের একটা কেক বোর্ড, আর তাতে আমার হুইপিং ক্রিমটা আমি লাগিয়ে নিয়েছি। আর হুইপিং ক্রিমটা আমি বিট করার সময় কিন্তু অল্প কিছুটা বাটারস্কচ এসেন্স দিয়ে দিয়েছিলাম, যাতে কেকটার টেস্ট আরও একটু এনহান্স হয়। খুব অল্প পরিমাণে এখানে আমি
ক্রিম লাগিয়ে নিচ্ছি আর এখানে বাটারস্কচ এসেন্স দিচ্ছি। আচ্ছা, আমি যেহেতু খুব তাড়াতাড়ি এই কেকটাকে ডেলিভারি দেবো সেইজন্য কেকটাকে আমি কিন্তু কোনোভাবে সোক করব না। কারণ কেকটা এক্ষুনি কাটা হবে সেইজন্য। তো আমি তাই ভালোভাবে ক্রিমটা দিয়ে আর ক্রাশ লাগিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে আমি কেকটাকে ফ্রিজের মধ্যে ১৫ মিনিট রাখবো। যাতে ক্রিমের ভিতরে সমস্ত কেকের যে ক্রাম্ব আছে সেগুলো ভালোভাবে একদম আটকে যায়। তারপরে আমি এবার ফাইনাল কোটটা করছি। ফাইনাল কোটটা করার সময় কিন্তু একটু ধীরে সুস্থে করা দরকার। কারণ ফাইনাল কোটটাই কিন্তু অ্যাকচুয়ালি মেইন কোটিং। কারণ এর উপরেই আমরা ডেকোরেশন করব। তাই ক্রিমের যে কনসিস্টেন্সি সেটাও ঠিকঠাক থাকা দরকার। কারণ ক্রিম যদি খুব মেল্ট হয়ে যায় বা ক্রিম যদি খুব হার্ড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আইসিং করতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। যেহেতু আমি এটা একটা ফ্ল্যাট বেসে করেছি তাই কেকের হাইট অনেকটা বেশি হবে না। বেশিরভাগ ক্ষেত্রে আমি 1 পাউন্ডের কেক একটু ফ্ল্যাট বেসে করারই চেষ্টা করি। বাট কাস্টমার যেরকম আমাকে ডিজাইন পাঠায় কেকের সেই অনুযায়ী আমি চেষ্টা করি। তাই এটা আমি আমার নিজের মনের মতো করে, করে দিয়েছিলাম। কারণ কাস্টমারের সেরকম কোনো কিছু আলাদা ডিজাইন বলে দেয়নি আমাকে। বলে দিয়েছিল নিজের মনের মতো করে যেন আমি কেকটা বানিয়ে দিই। তো যখন কোনো কাস্টমার এরকম কথা বলে ভীষণ ভালো লাগে। যখন দেখি সেই ভরসাটা আমাদের উপরে করে। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি আ কেক কাম এগুলো কিন্তু যেকোনো বেকারি শপে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। আর যদি একান্তই বাড়িতে কারোর কেক কাম না থাকে আর এই কেকটা তোমরা বানাতে চাও, তাহলে কিন্তু পুরনো এটিএম কার্ড যদি থাকে সেটা ইউজ করা যেতে পারে। তো পুরনো এটিএম কার্ডটা একটু যেহেতু হার্ড হয়, তাই এটার কিন্তু ইনস্টেড হিসেবে এটা ব্যবহার করলে খুবই ভালো হয় সাবস্টিটিউট এ। তো আমি ভালোভাবে এটাকে ক্রাম্ব কোটটা করে নেয়ার পরে এই যে ফাইনাল কোটটা আছে সেটা করছি। কারণ আমার কেকের চারপাশটা যাতে স্মুথ হয়ে যায় আর এটা করতে বেশ কিছুটা সময় লাগে। নতুন, নতুন যে সমস্ত বেকার বন্ধু বা বান্ধবীরা আছে চেষ্টা করছো, তো অবশ্যই পেশেন্সফুলি এটা করার চেষ্টা করো। বেশ কিছুদিনেই ইমপ্রুভ হওয়া করা যায় আরকি যদি কেউ ঠিকঠাকভাবে প্র্যাকটিসটা করে যেতে পারে। আমিও খুব তাড়াতাড়ি এটা শিখে নিয়ে আমার এখনো মনে হয় অনেক কিছু শেখা বাকি আছে। তো ফিনিশিং আনতে একটু সমস্যা হয়। ওয়েদারের উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সবকিছু। কারণ আমি এসিতে কেক বানাই না। আমি নরমালি যে রুম টেম্পারেচার আছে তাতেই কেক বানাই। তাই শীতকালে অনেক সময় ক্রিম ড্রাই হয়ে যায়। তো আবার গরমকালে কেক একটু মেল্ট হয়ে যায়। তো তারপরেও আমাদের কাজ যেহেতু চালু রাখতে হয় সমস্ত ওয়েদারেই, আমরা তাই একটু সময় নিয়ে কাজগুলো করার চেষ্টা করি যাতে ভালোভাবে কেকটাকে আমি কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। আমার মোটামুটি ক্রিম লাগানোর প্রসেসটা হয়ে গেছে। তো যাদের মনে হচ্ছে ক্রিম একদম মেল্ট করে ফ্রিজে রেখে, রেখে কেকটাকে আইসিং করলে ভালোভাবে আইসিং হয়ে যাবে। টপ লেয়ারটাকে আমি ভালোভাবে স্মুথ করে নিচ্ছি। এই টপ লেয়ারে স্মুথ ফিনিশিং আনাটাও কিন্তু অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। আস্তে, আস্তে সমস্ত কিছুই প্র্যাকটিসের মাধ্যমে সঠিক হয়ে যায়। কারণ প্র্যাকটিস মেক্স মোর পারফেক্ট। তো আমি ভালোভাবে আরও একবার ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। তো যাদের বাড়িতে এসি নেই বা নরমাল টেম্পারেচারে কাজ করতে হয় তাদের কিন্তু ফ্রিজই ভরসা, প্র্যাকটিসই ভরসা। আমারও তাই। আমার বাড়িতে এসি আছে বাট আমি এসিতে আমার কোনো বিজনেসের কাজ করি না। তো এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা বোলের মধ্যে আমি এখানে অল্প সাদা ক্রিম নিয়ে নেব আর তাতে আমি এখানে কিন্তু লিকুইড পিঙ্ক কালার ইউজ করব। চাইলে কিন্তু জেল কালার ইউজ করা যেতে পারে। তবে ক্যান্ডি কালার অবশ্যই না। কিন্তু আমার কাছে লিকুইড কালারটা অনেকটা অ্যাভেলেবেল ছিল ছেড়েও লিকুইড কালারের যে আমার ভাবটা আছে অনেক সময় লিকুইড কালারে আমার মনে হয় একটা গ্লসি এফেক্ট আসে। ক্রিমটা যখন লাইট একটু মেল্ট করে যায় খুব হার্ড থেকে তো আমি লিকুইড যে পিঙ্ক কালার আছে সেটা লাগিয়ে কেকের ডেকোরেশনটা এরকম করেছি আর কেক কাম কিন্তু ইউজ করেছি উপরের সারফেসটা আরও একবার স্মুথ করে নিচ্ছি আমার কেক কাম্পের সাহায্যে উপরেও আমি একটা কিন্তু কাম্বিং যে টেক্সচার আছে সেটা দেবো তো সেই জন্য আমি স্প্যাটুলা দিয়ে খুব ভালোভাবে আমি কেকের চারপাশটাকে খুব ভালোভাবে আমি ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। কেক বোর্ডটাও পরিষ্কার করে নিয়েছি। কারণ কেক বোর্ডটা আনফিনিশড থাকলে দেখতে খুব একটা ভালো লাগে না। আর নিচে আমি এরকম একটা জারি টাইপের জিনিস দিয়েছি। এই যে ফন্ডেন্টের টপারগুলো তোমরা দেখছো, ফন্ডেন্টের টপার আমি কোনো একটা ভিডিওতে অবশ্যই বানানো শেয়ার করব। এগুলো আমি আগের দিনকে রাত্রিবেলায় বানিয়ে রেখে দিয়েছিলাম যাতে হার্ড হয়ে যায়। তো ফন্ডেন্টের টপারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এসি ব্যবহার করতে হয়। যাদের বাড়িতে এসি নেই তারা কিন্তু ফন্ডেন্টের টপারগুলো বানিয়ে ওটিজিটা ১ম এ 100 ডিগ্রি সেন্টিগ্রেডে একটু গরম করে নেয়ার পর তো ১ থেকে ১.৫ মিনিটের মতো ফন্ডেন্টের যে টপারগুলো আছে সেগুলো ভিতরে দিয়ে তারপর বার করে নেওয়ার পর ফ্যানের তলায় রাখলে ফন্ডেন্টের টপারগুলো কিন্তু হার্ড হয়ে যায়। এইটা ট্রিপটা যদি মনে রাখো তাহলে কিন্তু এসি ছাড়াই ফন্ডেন্টের কাজ তোমরা করতে পারবে। তবে হেভি ওয়ার্ক কিন্তু কিছু করা যাবে না। খুব লাইট, লাইট যে ওয়ার্কগুলো আছে কারণ ফন্ডেন্টের জন্য এসিটা আমাদের গরমকাল যদি হয় একদম মাস্ট। শীতকালের ওয়েদারে কোনো সমস্যা হয় না। এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট বানিয়েছিলাম, একটা নেল পলিশ বানিয়েছিলাম, একটা আ ব্লাশার বানিয়েছিলাম গোল্ডেন কালারের। কারণ কাস্টমার বলেছিল খুব বেশি যে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। বাট মেকআপের কিছু আইটেমস যেন থাকে আর যেন সেগুলো অবশ্যই খাওয়া যায়।
এগুলো সমস্ত কিছু আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি। বিভিন্ন কালারের একটা লিপস্টিক অ্যাড করেছি এখানে। তো এগুলো বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। সেইজন্য আমি এই কেকটার চার্জ নিয়েছিলাম 700 রুপিস মতো। কারণ ফন্ডেন্টের টপার যখনই দেয়া থাকে কেকের প্রাইস কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায়, অবশ্যই ফন্ডেন্টের কাজের উপর ডিপেন্ড করে। নেল পলিশ আরও একটা এখানে আমি রেড কালারের লিপস্টিক অ্যাড করেছি। কেকটা কিন্তু সামনে থেকে না খুব ভালো লাগছিল। কেকের যে আমার ফটোটা আছে ক্যামেরায় অতটা সুন্দর আসেনি, ভিডিওটাও খুব একটা ভালো আসেনি। কেকের রিভিউটা দেখার জন্য কিন্তু আমার ফেসবুক পেজ রিয়াজ ভ্যালেন্টিনা হোম বেকারিতে একবার ঘুরে আসতে হবে। ওখানে কিন্তু অনেক রকমের কেকের ভিডিও আসে, রিভিউ থাকে, অনেক কেকের পোস্ট থাকে নানান রকম, যেগুলো আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো সেগুলো দেখার জন্য আমার বন্ধুদের আমি একটু রিকোয়েস্ট করব ওখানে দেখার জন্য। আর ভিডিওগুলো এগুলো যারা দেখছো তোমরা নতুন, নতুন চ্যানেলে জয়েন হচ্ছ বা যারা আছো তারা যদি ভিডিওগুলোকে পছন্দ করো অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন জয়েন হচ্ছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না। যদি তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল মনে হয়, ভালো লাগে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, কারণ নতুন কোনো যদি ভিডিও চ্যানেলে আসে তোমাদের কাছে যেন সবার আগে আপডেট পৌঁছে যায়। আমি অ্যালফাবেট কাটার দিয়ে ফন্ডেন্টে অনহিতা ওর নাম ছিল, আমি সেটাকে কেটে নিয়েছি। কেটে আমি এখানে স্টিক করে দিচ্ছি। অল্প হাতে জল লাগিয়ে নিয়ে আমি কেক বোর্ডের উপরে স্টিক করছি। যারা নতুন, নতুন কেক বানাতে শিখোছো তারা কিন্তু আমার এই ছোটোখাটো টিপসগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হতে পারে। কারণ আমি কি সব কিছু জানি সেটা আমি বলব না। কারণ আমি যতটুকু জানি ততটুকু আমার এক্সপেরিয়েন্সের থ্রুতে আমি গেইন করেছি। কারণ আমিও খুব একটা প্রফেশনাল ক্লাস কোথাও থেকে নিইনি। তো আমি নিজে নিজেই বানাতে শিখেছি। তো ইউটিউব থেকে জিনিসগুলো কখনো, কখনো বা কোনো, কোনো বেকারদের আলোচনা থেকে সেগুলোকে শিখেছি। নানান রকমের কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। কেমন দেখতে লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল বাটন